এবং নির্বাচনের পরে যখন তাকে নোটিশ পাঠানো হয়, তিনি ইডিকে জানিয়েছিলেন যে তিনি বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন এবং ডাক্তার তাকে 10 দিনের বেড রেস্ট দিয়েছে। এবং তারপরেই আমরা দেখলাম ইডি তরফে আর নোটিশ পাঠানো হয়নি, 5 বার নোটিশ পাঠানো হয়েছিল। আজকে সকালবেলা আমরা দেখতে পাচ্ছি 15 মিনিট আগে ঠিক 10টা নাগাদ রথীন ঘোষ, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। মূলত তাকে পুনর্নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। এবং তুমি জানো এর আগে সুজিত বোসকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে। সুজিত বোস এখন ইডির কাস্টাডিতে রয়েছেন এবং ইডি কাস্টাডিতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দক্ষিণ দমদম পুরসভায় যে বেআইনি চাকরি হয়েছিল এবং রথীন ঘোষ, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আজকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন ইডির গোয়েন্দারা। কিন্তু যেটা আমরা দেখলাম যে রথীন ঘোষ আজকে ইডিকে না জানিয়েই নিজেই চলে এসছেন। তাকে 5 বার নোটিশ পাঠানো হয়েছিল, তিনি একবারের জন্য হাজিরা দেননি। এতদিন ধরে তিনি বারবার জানিয়েছিলেন যে তিনি নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন, পায়ে চোট পেয়েছেন, বাথরুমে পড়ে গিয়ে তিনি দুদিনের জন্য হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। কিন্তু আজকে সকালবেলা আমরা দেখতে পাচ্ছি তিনি হঠাৎ ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং ইডি আধিকারিকরা আর কিছুক্ষণের মধ্যেই তাকে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করবেন। মূলত দক্ষিণ দমদম পুরসভায় যে বেআইনি চাকরি হয়েছিল, সেই বেআইনি চাকরির তদন্ত করতে গিয়েই কিন্তু বেশ কিছু সূত্র তথ্য পাওয়া যায় এবং সেই তথ্য সামনে রেখেই তুমি জানো এর আগে রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে ইডি আধিকারিকরা এবং তারপরেই কিন্তু তাকে বারবার নোটিশ পাঠানো হয় এবং 5 বার নোটিশ পাঠানোর পর তিনি ইডিকে জানিয়েছিলেন যে চিকিৎসক বা ডাক্তার তাকে বেড রেস্ট দিয়েছে এবং আজকে সকালবেলা তিনি এসে পৌঁছেছেন। মূলত কিভাবে সেই চাকরি হয়েছিল, চাকরির সময় যে বৈঠক করতে হয়, অর্থাৎ যে বোর্ড অফ ডাইরেক্টরদের বৈঠক হয়, সেই বিষয় নিয়ে তিনি কি জানেন এবং কিভাবে চাকরি হয়েছিল, তার কোনো রিকমেন্ডেশন তিনি করেছিলেন কিনা, একাধিক প্রশ্ন রয়েছে যেটা রথীন ঘোষের কাছ থেকে জানতে চান ইডির গোয়েন্দারা। এবং আমরা দেখতে পাচ্ছি রথীন ঘোষ, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি ইতিমধ্যেই ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। সুজিত বসুকেও কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটা ইডি সূত্রের খবর, রথীন ঘোষ যেহেতু না জানিয়ে এসছেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করবেন ইডির গোয়েন্দারা এবং একাধিক যে প্রশ্ন রয়েছে তার উত্তর খোঁজার চেষ্টা চালাবেন ইডির গোয়েন্দারা। একদমই প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে নজর রেখেছি আমরা, পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির স্ক্যানারে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। দীর্ঘদিন ধরেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নজরে ছিলেন। এর আগে 5 বার নোটিশ পাঠিয়ে তাকে তলব করা হয়েছিল, কিন্তু একবারও হাজিরা দেননি প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। অবশেষে আজ সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন তিনি। দেখাচ্ছি সেই ছবি। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে রথীন ঘোষ কি জানান, শোনাবো। আমায় ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। এর আগেও একাধিকবার আপনারা জানেন, প্রথমে তিনি বলেছিলেন ভোটের কাজে তিনি ব্যস্ত আছেন, তাই ভোট পর্ব মিটলে তিনি সিজিও কমপ্লেক্সে যাবেন। এরপর তিনি বলেন যে বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন, তাই তিনি হাজিরা দিতে পারছেন না। কিন্তু ইডির স্ক্যানারে দীর্ঘদিন ধরেই ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রথীন ঘোষ। প্রকাশ সিনহা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আবারও কথা বলে নেব প্রকাশের সঙ্গে। প্রকাশ, মূলত কি কি তথ্য প্রমাণ নথির উপর ভিত্তি করে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে তলব করা হয়েছে? আজ তাকে কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারে বলে তুমি জানতে পারছো? দেখো, তুমি জানো একদিকে যেমন সুজিত বসু, তাকে তলব করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করার পর তিনি যখন আসেন, তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় রথীন ঘোষ, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তাকেও কিন্তু তলব করা হয়েছিল, বারবার তাকে নোটিশ পাঠানো হচ্ছিল। মূলত ইডি সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি যে দক্ষিণ দমদম পুরসভা এবং একাধিক পুরসভায় যে বেনিয়ম হয়েছিল, চাকরি বেআইনিভাবে দেওয়া হয়েছিল এবং চাকরি দেওয়ার সময় যে লেনদেন হয়েছিল, টাকার আর্থিক লেনদেন হয়েছিল, সেখানে বেশ কিছু লোকের নাম পাওয়া যায়। অয়নশীল, তোমার মনে থাকবে, অয়নশীলকে গ্রেফতার করা হয়, তার ডায়েরিতে একাধিক কোড ওয়ার্ডে নাম পাওয়া গেছিল। অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে সুজিত বসু সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম পাওয়া গেছিল, যাদের টাকা দেওয়া হয়েছিল বলেই অয়নশীলের তরফে দাবি করা হয়েছিল যে বেনিয়ম বা বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য তারা টাকা নিয়েছিল। এবং সেই সূত্র ধরেই কিন্তু রথীন ঘোষের বাড়িতেও
তল্লাশি অভিযান চালানো হয় এবং তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা যখন তদন্ত করেন একাধিক সাক্ষীদের বয়ানেও কিন্তু যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে রথীন ঘোষের নাম উঠে আসে এবং তারপরেই তাকে তলব করার সিদ্ধান্ত এবং বারবার তাকে নোটিশ পাঠানোর পর তিনি 5 বার নোটিশে হাজিরা দেননি। প্রথমের দিকে তিনি জানিয়েছিলেন যে ভোটের কাজে তিনি ব্যস্ত রয়েছেন এবং পরে নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি হাসপাতালে ভর্তি হয়ে যান এবং তিনি জানান যে বাথরুমে পড়ে গিয়ে তিনি পায়ে চোট পেয়েছেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল 10টা নাগাদ হঠাৎ ইডিকে না জানিয়ে ইডি তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ না করেই তিনি হঠাৎ ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে মূলত যে বেআইনিভাবে চাকরি হয়েছিল দক্ষিণ দমদম পুরসভায় এবং একাধিক পুরসভায় যে বেআইনিভাবে চাকরি হয়েছিল তাদের কাছে যা খবর আছে যে রথীন ঘোষ তিনি বেশ কিছু নাম পাঠিয়েছিলেন, তার রিকমেন্ডেশনে কিছু চাকরি হয়েছিল এবং সেই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা এবং সেই চাকরির পেছনে আর নেপথ্যে আর কি রয়েছে, কোনো টাকার লেনদেন হয়েছিল কিনা, আর্থিক লেনদেন হয়েছিল কিনা, তিনি আলটিমেটলি কোনো বেনিফিশিয়ারি রয়েছেন কিনা, এই সমস্ত প্রশ্ন সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। ইতিমধ্যেই তুমি জানো সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী, তাকেও কিন্তু একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার যে ইনভলভমেন্ট সেটা নিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং যেহেতু অনেকদিন ধরে তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করছিলেন ইডির গোয়েন্দারা এবং তিনি বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন, আজকে যেহেতু তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য এবার তদন্তকারী অফিসাররা প্রস্তুতি নিচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। মূলত দক্ষিণ দমদম পুরসভায় এবং একাধিক পুরসভায় যে বেআইনি চাকরি হয়েছিল, তোমার মনে থাকবে যে অয়নশীলের সল্টলেকের অফিসে যখন তল্লাশি অভিযান চালানো হয় সেখান থেকেই কিন্তু পুরসভার একটি লিস্ট পাওয়া যায় এবং কোন পুরসভায় কত বেনিয়ম চাকরি হয়েছে, কত বেআইনিভাবে চাকরি হয়েছে, কারা কারা ইনভলভ রয়েছে। কম্পিউটারের হার্ড ডিস্ক একটা ফোল্ডার পাওয়া যায়, সেখানে কোড ওয়ার্ডে নাম পাওয়া যায়, সেখানেই কিন্তু সুজিত বসুর নাম ছিল, একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম ছিল এবং সেই সূত্র ধরে যখন তদন্ত শুরু করা হয় অয়নশীলকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় অয়নশীলের কাছ থেকে সেই কোড ওয়ার্ডের নামের আসল নামগুলো পাওয়া যায় এবং সেই সূত্র ধরেই কিন্তু রথীন ঘোষ, সুজিত বসু একাধিক প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয় এবং তারপর থেকেই কিন্তু ইডি আধিকারিকরা রথীন ঘোষ প্রাক্তন খাদ্যমন্ত্রী তাকে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ সম্ভব হচ্ছিল না। কিন্তু যেহেতু তিনি আজকে এসে পৌঁছেছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মূলত দক্ষিণ দমদম পুরসভায় বা একাধিক পুরসভায় যে বেআইনিভাবে চাকরি হয়েছে, আর্থিক লেনদেন, টাকার লেনদেন, সিন্ডিকেটের যে খেলা, কারা কারা এই গোটা চাকরি পাইয়ে দেওয়ার জন্য রিকমেন্ড করেছিল, একাধিক প্রশ্ন রয়েছে। কিভাবে এই বেনিয়ম চাকরি হতো, অয়নশীলের যে সংস্থা এমএস ইনফোজন তাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হতো, বা সে কি করে এই পুরো গোটা পরীক্ষা করানো থেকে শুরু করে ওয়ানার শিট ইভ্যালুয়েশনের কাজ করা, সেখানে তার কি ইনভলভমেন্ট ছিল, অয়নশীলের সঙ্গে তার কোনোদিন কোনো বৈঠক হয়েছিল কিনা, একাধিক প্রশ্ন রয়েছে যেটা সামনে রেখে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা এবং যেহেতু এতদিন পর রথীন ঘোষ ইডি দপ্তরে এসে পৌঁছেছেন তাকে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদে আরো কি তথ্য বেরিয়ে আসে বা জিজ্ঞাসাবাদে রথীন ঘোষ কি দাবি করেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা কিন্তু ইডি সূত্র মারফত সেই সমস্ত তথ্য জানতে পারবো। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর কিছুক্ষণ পরে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে রথীন ঘোষের পুর নিয়োগ দুর্নীতি মামলায়। অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এই মামলাতে এর আগে সোমবার গ্রেপ্তার হন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। যে অভিযোগ ওঠে যে দক্ষিণ দমদম পুরসভা সহ একাধিক পুরসভায় বেআইনিভাবে চাকরি দেওয়া হয় এবং রথীন ঘোষ একাধিক নাম পাঠিয়েছিলেন, তার রেকমেন্ডেশনই চাকরি হয়েছে কিনা, আর্থিক লেনদেনের পেছনে কিছু ছিল কিনা তা সমস্ত জানতেই ইডি একাধিকবার তলব করা হয়। পাঁচ বার নোটিশ পাঠানো হয়, তবুও হাজিরা দেননি প্রাক্তন খাদ্যমন্ত্রী। একাধিক কারণ দর্শানো হয় তার তরফ থেকে। প্রথমে তিনি জানান যে নির্বাচন সংক্রান্ত কাজের জন্য তিনি ব্যস্ত রয়েছেন, ভোট পর্ব মিটলে তিনি হাজিরা দেবেন। তারপর জানানো হয় যে বাথরুমে পড়ে গিয়ে তিনি চোট পেয়েছেন, সেই কারণে হাজিরা দিতে পারছেন না। অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ,
দেখো, রতিন ঘোষ প্রায় 1.5 মাস পর তিনি হাজিরা দিয়েছেন। এর মধ্যে 5 বার তাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং 5 বারই তিনি কিন্তু হাজিরা এড়িয়েছেন। কখনো ভোটের কাজ দেখিয়ে, কখনো তিনি বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন সেই কথা জানিয়ে। কিন্তু যেহেতু আজকে রতিন ঘোষ এসে পৌঁছেছেন এবং এই সময়ে সুজিত বসুও কিন্তু ইডির কাস্টাডিতে সিজিও কমপ্লেক্সেই রয়েছেন, তো ইডি সূত্রের খবর, যদি তারা প্রয়োজন মনে করেন রতিন ঘোষকে জিজ্ঞাসাবাদের পর, তাহলে সুজিত বোসের সঙ্গে তাকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করার যদি প্রয়োজন মনে হয়, সেটাও কিন্তু করা এখন সম্ভব হবে। যেহেতু একই পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, দক্ষিণ দমদম পুরসভায় যে বেআইনিভাবে চাকরি হয়েছিল, তোমার মনে থাকবে এটির তরফে যেটা দাবি করা হয়েছিল যে 150 জনের চাকরি হয়েছিল সুজিত বসু রিকমেন্ডেশন, অর্থাৎ সুজিত বসুর মাধ্যমে 150 জনের চাকরি হয়েছে বেআইনিভাবে, এবং সেখানেই কিন্তু আর্থিক লেনদেনের কথা বলা হচ্ছিল। এবার রতিন ঘোষের রিকমেন্ডেশনে, অর্থাৎ রতিন ঘোষ কতজনকে চাকরি পাইয়ে দিয়েছেন তার একটা তালিকা রয়েছে ইডির কাছে, যেটা ইডির সূত্রের খবর, এবং সেই নাম ধরে ধরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মধ্যেই, যেটা ইডির সূত্রের খবর, একাধিক সাক্ষীদের এবং যারা চাকরি পেয়েছে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। সেখান থেকে রতিন ঘোষের নাম পাওয়া গেছে, অয়নশীলের বয়ান রেকর্ড করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখান থেকে রতিন ঘোষের নাম পাওয়া গেছে এবং তারপরেই কিন্তু তার জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। অর্থাৎ তার বিরুদ্ধে মূলত যে অভিযোগ, যে বেনিয়ম, আইন না মেনে যে বেআইনিভাবে চাকরি হয়েছিল একাধিক পুরসভায়, তার মধ্যে মূলত দক্ষিণ দমদম পুরসভায়, সেখানে রতিন ঘোষের একটা ইনভলভমেন্ট ছিল। আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায় এমনই দাবি কিন্তু ইডির তরফে করা হচ্ছে, এবং সেখানে রতিন ঘোষের কি ভূমিকা, তার কি বক্তব্য, সেই সত্যতা যাচাইয়ের জন্য যে অভিযোগ উঠে এসছে, যে এভিডেন্স ইডির কাছে রয়েছে, যে নথি রয়েছে, সাক্ষীদের বয়ান রয়েছে, সেই সমস্ত তথ্য, সেই বয়ানের কপি সামনে রেখেই কিন্তু রতিন ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা, এবং যাদের চাকরি হয়েছিল তাদের সঙ্গে রতিন ঘোষের কোনো লিঙ্ক রয়েছে কিনা, তাদের মাধ্যমে সেই নাম রতিন ঘোষের কাছে পৌঁছেছিল, এবং তার ইনভলভমেন্ট কি, মূলত তার ইনভলভমেন্ট কি গোটা বিষয় নিয়ে যে তথ্য ইডির কাছে রয়েছে, সেই প্রেক্ষিতে রতিন ঘোষের কি বক্তব্য, একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্যই কিন্তু আজকে রতিন ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এর আগে তুমি জানো 5 বার তাকে তলব করা হয়। তিনি বারবার ইডি আধিকারিকদের চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন প্রথমের দিকে যে ভোটের কাজের জন্য তিনি আসতে পারছেন না। পরে তিনি জানান 2 বার যে বাথরুমে পড়ে গিয়ে তিনি পায়ে চোট পেয়েছেন, ডাক্তার তাকে বেড রেস্টের সাজেশন দিয়েছে, তাই তিনি আসতে পারছেন না। আজকে সকালবেলা আমরা দেখলাম ঠিক 10টা নাগাদ রতিন ঘোষ তিনি ইডি দপ্তরের ভেতরে প্রবেশ করলেন, এবং ইতিমধ্যেই ইডির তরফে একটা টিম গঠন করা হচ্ছে যারা কিন্তু দফায় দফায় রতিন ঘোষকে জিজ্ঞাসাবাদ করবে, এবং তাদের কাছে যে প্রশ্নের তালিকা রয়েছে বহুদিন ধরে তারা চেষ্টা করছিলেন, তারা সেটা সম্ভব হচ্ছিল না। যেহেতু আজকে রতিন ঘোষ এসে পৌঁছেছেন, এবার কিন্তু যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাবেন ইডির গোয়েন্দারা। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। সিজিও কমপ্লেক্সে এসে কি জানান প্রাক্তন খাদ্যমন্ত্রী, দেখুন। আমায় ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো কিসের জন্য ডাকা হয়েছে তিনি কিছুই জানেন না, এমনটাই জানালেন রতিন ঘোষ। মোট 5 বার রতিন ঘোষকে তলব করা হয়েছিল, একবারও হাজিরা দেননি তিনি। এবার ইডিকে কিছু না জানিয়ে সিজিও কমপ্লেক্সে এলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। আজ সকাল 10:15 নাগাদ ইডি দফতরে পৌঁছেছেন তিনি। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অবশেষে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ। কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হবে, অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের সুবিশাল অট্টালিকা, বাগানবাড়ি, লন, সমস্ত কিছু দেখে গতকাল রাজ্যবাসীর চোখ কপালে উঠেছিল। আর এবার যে সিসি ক্যামেরার ফুটেজ সামনে এলো তা হলো পুলিশ আসার খবর পেয়ে যেভাবে ঘরের জানলার টপকে পগার পার হয়েছিলেন বিষ্ণুপুরের এই তৃণমূল বিধায়ক। দিলীপ মণ্ডলের পালানোর মুহূর্তের সেই ছবি পাওয়া গেল সিসি ক্যামেরায়। দেখেছি আপনাদের সামনে সেই সিসিটিভি ফুটেজের কিছু অংশ।
আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, এই ফুটেজে ঠিক কি দেখা যাচ্ছে? দেখো, গতকালকে তুমি জানো যে যখন পুলিশ গিয়ে পৌঁছায় বিষ্ণুপুর দক্ষিণ 24 পরগনা তৃণমূল বিধায়কের বাড়িতে, সেই সময় কিন্তু পুলিশ আসার খবর পেয়ে পুলিশ সূত্রে জানতে পারছি যে দিলীপ মণ্ডল অর্থাৎ বিষ্ণুপুরের জয়ী তৃণমূল বিধায়ক, তিনি হচ্ছেন একেবারে বাড়ির পিছন দিকে যে জানালা, সেই জানালা টপকে জুতো ছাড়াই হচ্ছে পাজামা পাঞ্জাবি পরে পালায়। এবং সেই যখন তিনি পালাতে গিয়ে যে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমাদের স্থানীয় সূত্রে যেটা পেয়েছি এবং দেখতে পাচ্ছি দর্শকরা, সেই পালানোর মুহূর্তের ছবি, অর্থাৎ বিধায়ক দিলীপ মণ্ডল তিনি যখন পালাচ্ছিলেন সেই পালানোর মুহূর্তের ছবি দেখতে পাচ্ছ। এবং দেখতে পাচ্ছ যে একটা কনস্ট্রাকশন সাইট, অর্থাৎ বাড়ির পিছন দিয়ে পালানোর সময় প্রথমে কনস্ট্রাকশন সাইটে সেখানে হচ্ছে সাদা পাজামা পাঞ্জাবি পরা অবস্থায় দিলীপ মণ্ডল, এবং পায়ের গায়ে যদি লক্ষ্য করো সেখানে দেখতে পাবে যে পাজামার অংশ সেটা কিন্তু ছেঁড়া অবস্থায় রয়েছে, অর্থাৎ তিনি পালাতে গিয়ে পাজামার হাঁটুর কাছে সেটা ছিঁড়ে যায় এবং পাশাপাশি হচ্ছে পায়ে তিনি ছোট পায়। এবং এর পরবর্তীকালে দিলীপ মণ্ডলকে যখন সেখান থেকে পালাতে যাওয়ার পরবর্তীকালে তিনি স্থানীয় বাসিন্দাদের নজরে যখন দেখতে পায় যে বিধায়ককে এই অবস্থায়, একবারে বিধায়ক পালাতে গিয়ে বিধায়ককে তখন জানতে চায় যে কি হয়েছে, কিন্তু সেই সময় পায়ে তারা ওষুধ লাগিয়ে দেয় বলে জানতে পারছি। এবং ওষুধ লাগাবার পর ওই অবস্থায় খালি পায়ে বিধায়ককে দেখে তাকে একটা চটি, সেই চটিও কিন্তু দেওয়া হয়, স্থানীয় বাসিন্দা সেই চটিও দেয়, তেমনটাও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদে একেবারে পার্থপ্রতিম, এখানে তোমাকে একটু থামাচ্ছি, ছবিটা দর্শকদের দেখাবো আবার। পুলিশ আসার খবর পেয়ে কিভাবে ঘরের জানলা টপকে পগার পার হলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, ছবিতে দেখতেই পাচ্ছেন। মার্ক করে আমরা দেখাচ্ছি তৃণমূল বিধায়ক কিভাবে বাড়ি থেকে পালালেন, এবং পাশেই রয়েছে মাঠ, এই মাঠ কিন্তু পেরিয়ে তিনি পালালেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। প্রথম ছবিটি দেখুন, পাজামা পাঞ্জাবি পরে রয়েছেন কিন্তু পাজামার হাঁটুর কাছটি তার ছেঁড়া রয়েছে, পালাতে গিয়ে তার পাজামা এভাবেই ছিঁড়ে যায়। পোশাক পাল্টেছেন তিনি, পাজামা পাঞ্জাবি ছেড়ে এবার টি শার্ট পরে দেখা যাচ্ছে তাকে। আর তারপর এই মাঠ, বাড়ির পাশেই রয়েছে এই মাঠ এবং জলা জমি, এই মাঠ টপকেই উধাও হন তিনি। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, আমরা পরপর ফুটেজে দেখতে পাচ্ছি পরিচয় লুকোতে বেশভূষার যেমন বদল রয়েছে এবং পালাতে গিয়ে পাজামা ছিঁড়েও ফেলেছেন তৃণমূল বিধায়ক একেবারে। এবং তো পরবর্তীকালে দেখতে পাচ্ছি একটি নির্মীয়মান বাড়ি, তার পাশে ড্রেন রয়েছে, সেই ড্রেনের পাশে যে স্কাই কালারের যে টি শার্ট পরিহিত ব্যক্তিকে দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন বিধায়ক। কিছুক্ষণ আগে যাকে দেখা যাচ্ছিল একেবারে সাদা পাজামা পাঞ্জাবি পরা অবস্থায়, এবং পাজামার ওপরে যাতে বিধায়ক পালানোর সময় নেতা হিসেবে কেউ চিনতে না পারে তার জন্য একেবারে তিনি কিন্তু পাঞ্জাবিটাকে বদলে ফেলে অনুগামীর কাছ থেকে একটা টি শার্ট তিনি নিয়ে নেন, এবং সেই টি শার্ট নিয়ে স্কাই কালারের সেই টি শার্ট পরে একেবারে জলা জমি, তার পাশাপাশি ড্রেনের ওপর থেকে গিয়ে মাঠ পেরিয়ে তিনি ডায়মন্ড হারবার রোডে ওঠেন এবং ওঠার পরে সেখান থেকে পালিয়ে যান। গতকাল সকাল 9টা 4 নাগাদ তিনি পালাতে শুরু করেন এবং বেশ কয়েকটা জায়গায়, অর্থাৎ বাড়ির পিছন দিকে যে বিলাসবহুল রাজপ্রাসাদের ছবি দেখেছিলে গতকালকে, সেইখান থেকেই কিন্তু দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক তিনি পুলিশ আসতে জানতে পেরে এইরকম ভাবে পালাতে শুরু করে। পালাতে গিয়ে প্রথমে তিনি পায়ে চোট পাওয়ার পাশাপাশি পাজামা ছিঁড়ে যায়, এবং সেই ছেঁড়া পাজামার আর খালি পায়ে তিনি কোনো রকম ভাবে জলা জমি পেরিয়ে সেখান থেকে ছুটতে থাকেন, এবং ছুটতে গিয়ে স্থানীয় বাসিন্দা দেখতে পেয়ে তাকে পায়ে ওষুধ লাগিয়ে দেয়, এবং বিধায়ক ওই অবস্থায় দেখে তারা কিন্তু একটা চটি, সেই চটিও দেয়। সেই চটি পরে একেবারে বিধায়ক তিনি আরো একটা বাড়িতে যান, যেখানে ড্রেনের পাশে দেখতে পাচ্ছ একটা নির্মীয়মান বাড়ি, তার পাশে হচ্ছে বিধায়ককে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন যে ব্লু কালারের স্কাই ব্লু কালারের একটা টি শার্ট পরে আছে, সেই পাঞ্জাবি বদলে স্কাই কালারের টি শার্ট পরে তারপর ড্রেনের ওপর দিয়ে গিয়ে একেবারে জলা জমি পেরিয়ে কোনো রকমে তিনি মাঠের যে অংশ দেখতে পাচ্ছ মাঠ, সেই মাঠ পেরিয়ে তিনি কিন্তু পৌঁছে যান হচ্ছে ডায়মন্ড হারবার রোডে। এটা স্থানীয় সূত্রে আমরা এই বিষয়টা জানতে পেরেছি, এবং গতকালকের এই সিসি ক্যামেরা যে বিভিন্ন অংশের ফুটেজ, অর্থাৎ বিধায়কের বাড়িতে যখন পুলিশ এসে পৌঁছাচ্ছে বিধায়ক কিভাবে পালাচ্ছিলেন বাড়ির পিছন দিক থেকে, সেই বিষয়টা কিন্তু ছবিতে ধরা পড়েছে। যদি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশ সূত্রে খবর বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে তল্লাশি অভিযান করা হলো, এখনো পর্যন্ত কিন্তু পলাতক অবস্থাতেই রয়েছে বিধায়ক দিলীপ মণ্ডল, তার কোনো রকম ভাবে কোনো খোঁজ পাননি তদন্তকারী আধিকারিকরা। গতকাল বাড়ি, তার অফিস, বাগান বাড়ি সহ একাধিক জায়গায় সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে পুলিশ হানা দেয় যখন, তখনই কিন্তু বিধায়ক পালাতে শুরু করে, এবং পালানোর সময় একেবারে
দেখতে পাওয়া যাচ্ছে যে কিভাবে তিনি পালাচ্ছিলেন, কোন পথ থেকে পালাচ্ছিলেন। প্রথমে পাজামা পাঞ্জাবি খালি পায়, তার পরবর্তীকালে স্থানীয় থেকে চটি জোগাড় করলেন, পাজামা ছিঁড়ে গেল, পায়ে আঘাত পেলেন, পায়ে ওষুধ লাগিয়ে একেবারে যাদের নেতা হিসাবে তিনি চিনতে না পারে হঠাৎ করে তার জন্য পাঞ্জাবি ছেড়ে অনুগামীর থেকে টি শার্ট নিয়ে তিনি কিন্তু ড্রেন, রাস্তা, মাঠ সেই সবটা টপকে কোনো রকমে মেন রোডে উঠে সেখান থেকে পালিয়ে যায় বলে এখনো পর্যন্ত জানতে পারছি।